আচ্ছা, আমরা ফৌজদারি কার্যবিধির রূপরেখা তৈরি করছি। রূপরেখাতে আমরা বলছি যে ফৌজদারি কার্যবিধি আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন নিয়মে পড়তেছি। এখন আমি ফৌজদারিকে ফোকাস করে কিছু নিয়ম কানুন দিব। এই নিয়ম কানুনগুলো ফলো করলে আপনি 15তে 15 পেয়ে যাবেন। পার্ট এ তে আমরা পড়বো ডেসক্রিপটিভ কোশ্চেন, মানে বিস্তৃত বলেন, সৃজনশীল বলেন, যা আসে সব এখানে আসবে। আর পার্ট বি তে আসবে শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত কিছু কোশ্চেন, এটা আমি দিব আপনাদেরকে। আচ্ছা, তারপর হচ্ছে পার্ট সি। পার্ট পার্ট সি, হ্যাঁ, পার্ট সি তে আমরা যে জিনিসটা দেখব, প্রবলেমেটিক কোশ্চেন, প্রবলেম সলিউশন। তারপর পার্ট ডি, মুসাবিদা। ঠিক আছে, ড্রাফটিং আর কি, ড্রাফটিং। ঠিক আছে, ড্রাফটিং গুলো দেখবো আর কি, হ্যাঁ, ড্রাফটিং। এই হচ্ছে 4টা পার্ট। এই 4টা পার্ট আমরা সমাধান করব। এর মধ্যে আজকে আমি পার্ট বিটা আপনাদেরকে 100% রিভিউতে নিয়ে আসবো। তারপরে আরেকটা ক্লাসে আপনার শর্ট কোশ্চেন দিয়ে দিব, আর হচ্ছে প্রবলেম দিয়ে দিব। আর ড্রাফটিং এর জন্য আমরা লাস্টের দিকে এই মাসের 25 তারিখ থেকে আমরা ড্রাফটিং শিখব। 25 তারিখ থেকে আপনার হচ্ছে একদম ঈদের আগ পর্যন্ত, 3 তারিখ বা 4 তারিখ পর্যন্ত আমরা 10 দিন ব্যাপী দেওয়ানি এবং ফৌজদারি এবং হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার, এই 3টা সাবজেক্টের কি কি ড্রাফটিং আসতে পারে এই জিনিসগুলো আমরা একদম পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করব এবং হচ্ছে আপনাদেরকে ড্রাফটিং এর অ্যানালাইসিস দিব। কিরকম? এরকম দেখেন, আমি দেখাই। না, একটু সাথে থাকেন। আচ্ছা, এই যে ড্রাফটিং গুলো আছে, এই ড্রাফটিং গুলো শীটটা তো আমি দিয়ে দিব শুক্রবারের মধ্যে। আশা করছি যে আমার সকল শীট রেডি হয়ে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে প্রবলেম, এখানে আমরা বেশ কিছু প্রবলেম নিয়ে আসছি। এখানে আমরা বেশ কিছু প্রবলেম নিয়ে আসছি। এই প্রবলেম গুলো আমরা কি করব, সলভ করব এবং আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সলভ করবেন বাসায় বসে বসে। আমি হচ্ছে একদিনই প্রবলেম সলভ করতে পারবো। তারপর প্র্যাকটিস ইউরসেলফ, কিছু প্রবলেম দিয়ে দিবে, এগুলো আপনি নিজে বাসায় সলভ করবেন, করে আমাকে উত্তর জানাবেন। তারপর আমরা ক্লাসে এগুলা সমাধান করব। ঠিক আছে, এখানে প্র্যাকটিস প্রবলেম প্রায় আছে 35 থেকে 40টার মতো। আমি আরো কিছু দিব, 50টা প্র্যাকটিস কোশ্চেন দিব আর 50টা প্র্যাকটিস প্রবলেম দিব। তারপর আমরা হচ্ছে লিগ্যাল ড্রাফটিং, এই ড্রাফটিং পার্টটা কমপ্লিট করব। হ্যাঁ, এগুলো আজকে করব না, এগুলো হচ্ছে ইন আপনার লং রান, মানে সামনে আমরা এগুলা করব। ড্রাফটিং 23, হ্যাঁ, বিভিন্ন ড্রাফটিং আছে, এই ড্রাফটিং গুলো আমরা সলভ করবো। অর্থাৎ অডিট হওয়ার কিছু নাই। তো ড্রাফটিং সলভ করতে হলে আমাদেরকে প্যানাল কোডের সেকশন জানা থাকতে হবে, আর নিয়ম কানুন গুলা আমরা আস্তে আস্তে শিখবো আর কি। ঠিক আছে, এ হচ্ছে আপনার পার্ট সি আর পার্ট ডি সম্পর্কে আমার বক্তব্যগুলা। ঠিক আছে, এখানে অনেক ড্রাফটিং আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, প্রচুর ড্রাফটিং আছে। আচ্ছা, তারপরে যেটা করব, আজকে টোটাল রূপরেখাটা দিয়ে দিব। একটু সাথে থাকেন, এগুলো সব ড্রাফটিং, হ্যাঁ, এগুলোর বাইরে আর কিছু আসবে না আশা করছি। আরো আছে কি সামনে, আমি একটু টেনে যাচ্ছি। আচ্ছা, আমি তো ক্লাসে ছিলাম আপু, আপনি ফোন ভাই, ফোন দিচ্ছেন বারবার, একটু পরে ফোন দিয়ে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার ড্রাফটিং রিলেটেড বিষয়গুলো। হ্যাঁ, তো আমরা আজকে যেটা দেখবো এখন, যে এটা হচ্ছে অফলাইন, আমার একটা ব্যাচ আছে, ওদেরকে দেখাইছিলাম, তো এটা আপনাদেরকে একটু শেয়ার করে দেখেন, দেখেন কিনা, চোখে দেখা যায় কিনা। আচ্ছা, আমি টপিক গুলা বলি, আপনারা একটু লিখেন, যদিও পড়ছি আমরা, আর বাকিগুলো আমরা পড়বো আর কি, হ্যাঁ। আচ্ছা,
আমরা প্রথম থেকে একদম ফৌজদারির, ঠিক আছে, আমরা এই কয়েকদিন যা পড়ছি সেগুলো থাকবে, যেগুলো পড়ি নাই সেগুলো থাকবে। এই টপিকগুলো থেকে আমাদেরকে একটা ব্রড কোশ্চেন চলে আসবে এখান থেকে। আচ্ছা, তো আমরা একদম আমাদের বইয়ের প্রথম দিকে যদি আমরা একটু যাই, ঠিক আছে, আমাদের বইয়ের প্রথম দিকে যদি আমরা একটু যাই, সেই ক্ষেত্রে আমরা দেখব যে দণ্ডের বিষয়ে বলা আছে। ঠিক আছে, আমাদেরকে সবকিছু পড়তে হবে না। দণ্ড প্রদানের ক্ষেত্রে কি কি বিষয়গুলা, এই বিষয়গুলা হচ্ছে আপনার এখানে কি করা আছে, বলা আছে। তো দণ্ড প্রদানের ক্ষেত্রে আপনার ফৌজদারি কার্যবিধি কি কি দণ্ড দিতে পারে, এটা আমরা প্রথম পড়ব। ফৌজদারি কার্যবিধি কি কি দণ্ড দিতে পারে ফৌজদারি আদালত, ফৌজদারি কার্যবিধি না, ফৌজদারি আদালত কি কি দণ্ড দিতে পারে বা প্রদান করতে পারে। এটা যদি আসে তাহলে আমরা 28 থেকে একদম 35-এর ক পর্যন্ত লিখে ফেলবো। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার টপিক, 28 থেকে 35-এর ক। এটা হচ্ছে দণ্ড প্রদানের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা ইস্যু যেটা দণ্ড কার্যকরীকরণ। তো দণ্ড প্রদান যখন আমরা পড়বো, পাশাপাশি আমরা দণ্ড কার্যকরীকরণের বিষয়টাও দেখে ফেলবো। ঠিক আছে, দণ্ড প্রদান এবং হচ্ছে দণ্ড কার্যকরীকরণ। তো আমরা দণ্ড কার্যকরীকরণের যে বিষয়টা, এটা আমরা জানি সবাই যে দণ্ড প্রথমত যেটা প্রদান করলো সেটা তো প্রদান করলোই, দণ্ডটা প্রদান করার পরে দণ্ডটা কিভাবে কার্যকর করতে হবে এই বিষয়টা বলা আছে 381 ধারা থেকে 300 আপনার 86 পর্যন্ত দিবেন, তারপরে 399টা অ্যাড করে দিবেন। ঠিক আছে, তাহলে লিখেন 1 নাম্বার হচ্ছে দণ্ড প্রদান, 2 নাম্বার লেখেন দণ্ড কার্যকরীকরণ। দণ্ড কার্যকরীকরণ এই দুইটা পাশাপাশি পড়ে ফেলবেন, দণ্ড প্রদান আর হচ্ছে দণ্ড কার্যকরীকরণ। স্যার, দণ্ড কার্যকরী করুন 381 স্যার থেকে কত পর্যন্ত? তিনশো এটা কি ছিয়াশি এটা কি স্যার এগুলা কি লিখে নিব হুম, প্রত্যেকটা? থ্যাংক ইউ। জি জি জি, লিখেন। স্যার, হোয়াইট স্যার বোর্ডটা বাম 300। সাইডে একটু চাপায় নিলে দেখা যাবে, এদিকে অনেক অংশ ফাঁকা আছে তো, ফাঁকাটা কাভার করলে এই সাইড গুলা দেখা যাবে। এটা একটু খোলা দেখাবে, এটা অফলাইনে পড়াইছিলাম তো, এটা ছবি নিয়ে আসছিলাম। হ্যাঁ, ওপাশে সরাই নিলেই হয়ে যাবে স্যার। দাঁড়ান, এটা তো এদিকে আসতেছে না। যাচ্ছে না? আচ্ছা স্যার, স্যার, তাহলে আপনি যেভাবে ভাই সুবিধা আপনার হয়। সাউন্ডটা আস্তে স্যার আসতেছে। এটা আচ্ছা এরকম কি দাঁড়ান, খবর আপনার? আচ্ছা এটাতে আপনার লাইটের আলো পড়তেছে স্যার, এর জন্যই সমস্যা, আর কিছু না। হ্যাঁ, আচ্ছা শুনেন, আমি বলি আপনারা হচ্ছে লিখেন তাইলেই হবে। ঠিক আছে, আপনারা লিখেন তাইলেই হবে। তাহলে একটা গেল হচ্ছে আপনার দণ্ড প্রধান, একটা হচ্ছে দণ্ড কার্যকরীকরণ। দেখেন প্যাচ লাগায়েন না, দণ্ড প্রদান বললে হচ্ছে 28 থেকে 35-এর ক, আর দণ্ড কার্যকরীকরণ বললে 381, 382। 381-তে মৃত্যুদণ্ড কার্যকরীকরণ কিভাবে করতে হবে, 382-তে গর্ভবতী মহিলা, তারপর ওনার মৃত্যুদণ্ডটা কিভাবে যাবজ্জীবনে কনভার্ট করবে এই কথাটা বলা আছে। তারপর 384, 85-তে দণ্ড কার্যকরীকরণের ব্যবস্থাটা বলা আছে। তারপরে 386-তে আপনার এই অর্থদণ্ড কার্যকরীকরণের ব্যবস্থাটা বলা আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে 3 নাম্বার টপিকটা হচ্ছে গ্রেফতার। 3 নাম্বার টপিকটা হচ্ছে গ্রেফতার। এখন গ্রেফতারের মধ্যে আপনার গ্রেফতারের সাধারণ বিধান। ঠিক আছে, আমি কোনো টপিক বাদ দিয়ে যাচ্ছি না। গ্রেফতারের সাধারণ বিধান 46, 47, 48 এইভাবে 53 পর্যন্ত। 46 থেকে 53 আপনারা একটু পড়ে ফেলবেন, আমি পড়ায় দিছি, আজকে হচ্ছে জাস্ট রিভিউতে নিয়ে আসতেছি। তারপর গ্রেফতারের প্রকারভেদ। গ্রেফতার 2 প্রকার, পরোয়ানামূলক গ্রেফতার, বিনা পরোয়ানায় গ্রেফতার। বিনা পরোয়ানায় 54, আর এটার সাথে আপনার 55, 56, 57 এইভাবে 65 পর্যন্ত, যেগুলা বলছি আগের ক্লাসে ওগুলা পড়বেন। 54 থেকে 65। আর পরোয়ানামূলক গ্রেফতার 75, 75 থেকে আপনার হচ্ছে ই পর্যন্ত 86 পর্যন্ত পরোয়ানামূলক গ্রেফতারের পদ্ধতি। পরোয়ানামূলক গ্রেফতার 75 দিবেন, তারপরে 80, 81,
82, 83, তারপর 85, 86, এই কয়েকটা ধারা দিয়ে এটা লিখবেন। এখন ধারার বিস্তারিত আমি বলতেছি না, কারণ এগুলো তো আমরা অলরেডি পড়ে ফেলছি আগে। তাহলে এটা গেল গ্রেপ্তার, 3 নাম্বার টপিক। এবার 4 নাম্বার টপিক, আসামিকে আদালতে হাজির করার ব্যবস্থা। আমরা জানি যে আসামিকে আদালতে হাজির করার ওয়েটা আমরা জানি। সেটা হচ্ছে কিভাবে আদালতে আসামিকে হাজির করা যায়। সমনের মাধ্যমে, সমনে কাজ না হলে গ্রেফতারি পরোয়ানা, অথবা সমন না দিয়ে সরাসরি গ্রেফতারি পরোয়ানা। ঠিক আছে। তারপর হুলিয়া, ক্রোক। আর এতেও যদি কাজ না হয়, তারপর আসামির অনুপস্থিতিতে বিচার, 339-এর বি। এই হচ্ছে 4 নাম্বার টপিক। 5 নাম্বার টপিক, তল্লাশি পরোয়ানা, সার্চ ওয়ারেন্ট। জিনিসটা কি 96 ধারাতে আছে। আর এগুলা কোত্থেকে পড়বেন? প্রাথমিকভাবে আমার যে বইটা আছে আইন বিচারণ এমসিকিউ উইন উইন, যে বইটা আছে ওই বইয়ের ওই সংশ্লিষ্ট ধারাটা খালি লাগাই দিলেই চলবে, আর কিছু লাগবে না। ঠিক আছে। তারপরে তো আমি রিটেন নোট দিবই শনিবার থেকে। আপাতত আপনারা এই টপিকটা আর এই ধারাটা জেনে রাখেন। এটা জানতে পারলে আপনার দেখা গেল যে 10 মার্ক আপনি নিশ্চিত করে আসতে পারবেন। আর বাকি যে মার্কগুলা, সেগুলোর জন্য আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিছু দিব, 50টার মতো সামনে ওই বইয়ের মধ্যে শীটের মধ্যে দিয়ে দিব, নোটের মধ্যে। আর হচ্ছে মুসাবিদার ড্রাফটিং তো থাকছেই। তাহলে তল্লাশি পরোয়ানা, এটার সংজ্ঞা দেওয়া আছে 96 ধারাতে। তল্লাশিটা 2 ভাবে করা যায়, ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। বস্তুর ক্ষেত্রে 98, ব্যক্তির ক্ষেত্রে 100। আর তল্লাশি পরোয়ানা সাক্ষীর উপস্থিতিতে করতে হয় 103। আর 102-এ আপনার তল্লাশির জন্য যদি কেউ বাধা টাধা দেয়, তাহলে 48 ধারার বিধান অনুসারে দরজা জানালা ভেঙে তল্লাশি করতে পারবে, এটা 102-এ বলা আছে। আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি 105। তাহলে এই হচ্ছে তল্লাশি পরোয়ানা, এবং তল্লাশি পরোয়ানা কোন কোন ক্ষেত্রে করা যায় এবং বিধান। এইভাবে প্রশ্ন আসতে পারে। 2022-এ এখান থেকে প্রশ্ন আসছে যে সাক্ষীর উপস্থিতিতে কিভাবে তল্লাশি করতে হয়। তাহলে 103 ধারা দিয়ে আপনার প্রশ্নটা হয়ে যায় কিন্তু। তো অতএব এই ছোট্টখাট্ট ইস্যুগুলো যাতে কোনোভাবেই মিসিং না হয়, আমাদেরকে এইভাবে পড়ে যেতে হবে। তারপর 6 নাম্বার টপিকটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা বা অপরাধ দমন। ঠিক আছে। প্রতিরোধমূলক ব্যবস্থা অথবা অপরাধ দমন সংক্রান্ত ইস্যুগুলা, যেটা 106 থেকে 153 পর্যন্ত বলা আছে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে। ধারা 106 থেকে 153, ধারা 106 থেকে 153 প্রতিরোধমূলক ব্যবস্থা। ধারা 106 থেকে আপনার ধারা 153। ঠিক আছে। তো প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে কি কি আছে এটা আমরা জানি। প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে কি কি আছে আমরা জানি। প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে মুচলেকা। প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে মুচলেকা। ঠিক আছে। আর একটা ব্যবস্থা কি? মুচলেকা মানে কেউ যদি কোনো অপরাধ করে, তাহলে সে যাতে অপরাধটা না করে এই জন্য তার এখান থেকে মুচলেকা নেওয়া হয়। 106 থেকে 110, 118 ধারা দিয়ে এটা শেষ। তারপরে বেআইনি সমাবেশ 127। 144, 127। হ্যাঁ 127 বেআইনি সমাবেশ। অস্থায়ী নিষেধাজ্ঞা 144। আর জমি জমা সংক্রান্ত 145। আর হচ্ছে 145 জল জমি। হ্যাঁ পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা, এটা হচ্ছে 149 একশো থেকে 49 153। থেকে 153 পর্যন্ত আছে। জি। তাহলে এইভাবে আপনার কি প্রতিরোধমূলক ব্যবস্থার সম্পর্কে ওভারঅল ধারণা নিবেন। তারপরে এখান থেকে আমি আরো 10টা প্রশ্ন দিব আপনাকে আলাদা করে, ছোট ছোট প্রশ্ন। তো এখন কিন্তু আপনাকে মেইন প্রশ্ন পড়াচ্ছি, বড় প্রশ্ন। তারপর এখান থেকে শর্ট প্রশ্ন হইতে পারে। যেমন উৎপাত। উৎপাত থেকে যদি আমি প্রশ্ন করি যে কোন কোন ক্ষেত্রে আপনার গণ উৎপাত হইলে, পাবলিক নিউসেন্স হইলে আদালত কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞার আদেশ দিবে, ক্ষেত্রগুলা লিখো। 133 আসবে তো স্যার এটাতে। ঠিক আছে। তো এই ক্ষেত্রগুলা এইভাবে শর্ট কোশ্চেন দিব। শর্ট স্যার কোশ্চেনটা এগুলো বড়গুলো পড়লে এই শর্ট গুলো অটো হয়ে যাবে স্যার। হ্যাঁ হয়ে যাবে, তারপর আমি সিলেক্ট করে দিব। তো আপনাকে জি আগে স্যার। বড়গুলা শেষ করতে বলবো। ঠিক আছে। এই বড়গুলা শেষ করতে পারলে আমরা ছোটগুলাও শেষ করে ফেলতে পারবো ইজিলি। তাহলে প্রতিরোধমূলক ব্যবস্থা অথবা অপরাধ দমন, এই জিনিসটা আমরা করে ফেলবো এখান থেকে।
তারপরে আমি একদম সিরিয়ালে যাচ্ছি, মানে ধারার সিরিয়ালে। ঠিক আছে, এইভাবে আপনি চিন্তা করবেন না দেখা যে টপিকগুলো আমি পারি কিনা। টপিক আগে মুখস্থ করবেন, পরে হচ্ছে ধারা পারেন কিনা, পরে হচ্ছে প্রশ্ন এক লাইন করে পারেন কিনা। তাহলে আপনার চাপ কমবে, আপনার পরীক্ষায় কেউ ফেল করাইতে পারবে না। কারণ আমাদের ফেল করার মূল কারণ হচ্ছে আমরা প্রশ্ন বুঝতে পারি না, উল্টাপাল্টা ধারা লিখি। এই জন্য এটা যাতে না হয়, এই জন্যই আমার এই কাজ। আর এইভাবে আগাইলে আপনার কোনো ভয় নাই। আর তদন্তের ক্ষেত্রে পুলিশের প্রতিরোধমূলক তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা 154 থেকে 175 পর্যন্ত দিবেন। তো সবগুলো ধারা লাগবে না, আমি আবার একটু রিপিট করছি। তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা 154 দিবেন, 156 দিবেন। 156 আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে সে কিভাবে তদন্ত করে এটা বলা আছে। তারপরে চলে যাবেন আপনার 160-এ, গুরুত্বপূর্ণ ধারাগুলা শুধু। 161-তে, তারপরে 165 পুলিশ কর্তৃক তল্লাশি, তারপরে 167 পুলিশ রিমান্ড, পুলিশ রিমান্ড চাইতে পারে, এগুলো পুলিশের ক্ষমতা। তারপর আপনার চলে যাবেন 172, 173, 172, 173 সুরতহাল রিপোর্ট 174। তারপরে হচ্ছে আপনার সুরতহাল রিপোর্ট তৈরি করতে সমন 175। এই তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা খুব সিম্পল, 2-3 লাইন করে লিখে দিবেন এমসিকিউ বই থেকে নিয়ে। বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। বিচারের ক্ষেত্রে তদন্ত ও বিচারের ক্ষেত্রে অথবা অনুসন্ধান ও তদন্ত ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার, মানে কোন ফৌজদারি আদালত বিচার করবে, এইটাই হচ্ছে বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। এখানে বিচার পদ্ধতি বলা হয় নাই, এখানে কোন ম্যাজিস্ট্রেট কি বিচার করবে সেটা বলা হয় নাই। এখানে হচ্ছে বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। প্রশ্ন ভালো করে বুঝছেন, তদন্ত ও বিচারের ক্ষেত্রে, ঠিক আছে, কোন আদালত বিচার করবে, কোন আদালত তদন্তের নির্দেশ দিবে, এই বিষয়টাকে এখানে কনফার্ম করতে বলছে। বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার, বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে 64টা ফৌজদারি আদালত আছে, কোন আদালত বিচার করবে এইটা জানতে চাচ্ছে এখানে। তো ঘটনা যেখানে ঘটে সেইখানকার ফৌজদারি আদালতে বিচার করবে, তাই না? এটা কোথায় বলা আছে? 177-এ। আপনার ওই ভূমিকা, উপসংহার এগুলা লেখার কোনো দরকার নাই, আপনি খালি লিখবেন বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার নিচে আলোচনা করা হলো। তারপরে লিখবেন আপনার অপরাধ হবে যেখানে, বিচার হবে সেখানে। আপনার লিখবেন, তারপর একটা টান দিবেন, লেখা টান দিয়া লিখবেন আপনার ফৌজদারি কার্যবিধি কত সালের আইন, ওই সালটা লিখবেন। ঠিক আছে, ফৌজদারি কার্যবিধি এত আঠারোশো সালের, আটানব্বই 1898 এর আপনার কত নম্বর ধারা, 177 নম্বর ধারাতে বলা আছে অপরাধ যেখানে হবে বিচার সেখানেই করতে হবে। যদি সময় থাকে একটা উদাহরণ দিবেন যে ঢাকাতে কেউ খুন হয়েছে, তার বিচার ঢাকার ফৌজদারি আদালতেই করবে। সিলেটে কেউ খুন হয়েছে, তার বিচার সিলেটের ফৌজদারি আদালতেই করবে। শেষ। কোনো মুখস্থের কিছু নাই, কোনো বইয়ের দরকার নাই। আপনি এমসিকিউ বই থাকলেই যথেষ্ট, খালি টপিকের মধ্যে ধারা বসাবেন। আর আপনার যেহেতু আপনারা কোনো জজ হওয়ার পরীক্ষা দিচ্ছেন না, আপনারা অ্যাডভোকেটের পরীক্ষা দিচ্ছেন, আপনার এত রেফারেন্সের দরকার নাই, শুধু ধারার রেফারেন্স দিলেই চলবে, নজির টজিরের দরকার নাই। হ্যাঁ, দুই একটা প্রশ্ন লাগতে পারে নজিরের জন্য, আর অন্য প্রশ্নে কোনো নজির টজির এগুলো দেওয়ার দরকার নাই। এগুলো দিতে গিয়ে আপনার নজির মুখস্থ করতে গিয়ে আপনি ধারা ভুলে যাবেন, কোনো দরকার নাই। এগুলো হচ্ছে আপনার যারা উল্টাপাল্টা পড়াবে তারা আপনাকে বলবে নজির লেখো, এই লেখো, সেই লেখো। এগুলা যারা বলবে তারা আপনাকে ফেল নিশ্চিত করে দিবে, তারা আপনার ফেলটা নিশ্চিত করে দিবে, একদম নিশ্চিত করে দিবে। কারণ আপনার এত নজির, ওই যে বেটা বলে সে বেটা মনে রাখা ডিফিকাল্ট। আর আপনার তো সময় নাই, আপনার তো এত কিছু মনে রাখার সুযোগও নেই, আপনি শুধু ধারা মনে রাখবেন। ধারার রেফারেন্স না দিলে আপনার ফেল কিন্তু নিশ্চিত হয়ে যাবে। ধারার রেফারেন্স দিতে হবে, একদম সেকশন টু দা পয়েন্টে ধারার রেফারেন্স। হ্যাঁ, নজির কয়টা প্রশ্নে আসে? সর্বোচ্চ ফৌজদারি কার্যবিধিতে আপনার 3-4টা প্রশ্ন আসে যেটা নজির দিয়ে লাগবে, আর ওই 3-4টা প্রশ্ন আপনার খুব একটা দরকারও নেই, আপনি শুধু ধারার রেফারেন্স দিয়ে পড়েন। এটাই আপনার জন্য আমার অ্যাডভাইস। আচ্ছা, তারপর
বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার 177 দিবেন, 179 দিবেন, তারপর 182, 185, আর হচ্ছে 188, এই শেষ। 179, 182 যেখানে ঘটনা ঘটে, যেখানে পরিণাম ঘটে, যে কোনো এক জায়গায় বিচার করা যাবে। একটা উদাহরণ দিয়ে দিবেন যে একটা লোক সিলেটে খুন হয়েছে, সিলেটে আঘাতপ্রাপ্ত হয়েছে, ঢাকা মেডিকেল কলেজে আইসা মারা গেছে, তার বিচার সিলেটেও করা যাবে, অথবা ঢাকা মেডিকেল কলেজ যে অঞ্চলের আওতাধীন, যদি ঢাকা আপনার এই কোর্টের আন্ডারে থাকে, তাহলে আপনি ঢাকা জজ কোর্টে আপনি কি করতে পারবেন, মামলা দায়ের করতে পারবেন। যদি চিটাগাঙ্গে গিয়ে মরে, তাহলে চিটাগাঙ্গের যে আদালত আছে সে আদালতে আপনি, ফৌজদারি আদালত আছে ঢাকায় হলে ঢাকার যে ফৌজদারি আদালত আছে সেখানে আপনি কি করতে পারবেন, মামলা করতে পারবেন। আর চিটাগাং মরলে চিটাগাঙ্গের ফৌজদারি আদালতে। তো আপনাকে এগুলা বুঝতে হবে। 182 যদি অনিশ্চিত হয়, 5-6 ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে একটা মানুষকে নিয়ে আসা হয়েছে, সেই 5-6 ডিস্ট্রিক্টের যে কোনো একটাতে আপনি মামলা করতে পারবেন। এগুলা বুঝে বুঝে জাস্ট হচ্ছে ধারাগুলা এমসিকিউ বই থেকে লাগাই দিবেন। তারপরে হচ্ছে 9 নাম্বার টপিক, মামলা আমলে নেওয়ার সংক্রান্ত বিষয়, মানে মামলা দায়ের। একটা মামলা দায়ের করার পর ম্যাজিস্ট্রেটের করণীয় কি কি বিষয় থাকে, একটা মামলা দায়ের করার পর ম্যাজিস্ট্রেটের করণীয় কি কি বিষয় থাকে, এটা বলা হয়েছে 9 নাম্বার টপিকে। ঠিক আছে, তারপর এগুলো সবই এখানে আছে বিস্তারিত। হ্যাঁ, শীট তো দিব, অতএব কোনো দুশ্চিন্তার কিছু নাই, এগুলো সব এখানে টু দা পয়েন্টে কি করা আছে, লেখা লেখা আছে। যেমন এইটা যেটা বললাম, এখন যে প্রশ্নটা আমি বললাম, এই যে দেখেন, নালিশের সংজ্ঞা দাও। ঠিক আছে, নালিশের সংজ্ঞা দিবেন। আপনার কোনো বিষয়ে নালিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট কগনিজেন্স নিয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, মানে একটা নালিশ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট কি কি ব্যবস্থা নেয়, এটাই আমি এখন পড়াচ্ছি আপনাদেরকে। জাস্ট এখানে ইংলিশে লিখছে, ইংলিশে। কগনিজেন্স মানে কি, আমলে নিয়ে, আমলে নেওয়া, আমলে নিয়ে কি কি ব্যবস্থা নেয়। ঠিক আছে, তো এই যে এখন যেটা পড়াবো আমি, এটা এই যে দেখেন, 190, 200, 201, 202, 203, 204, 205, 205-এর সিসি, 205-এর ডি, শেষ আনসার। দেখছেন, এই শীট তো দিয়ে দিব, কোনো ভয় নাই। আপনি আপনার এখন হাতের কাছে যে বই আছে ওই বইয়ের এমসিকিউ বই থেকে আপনি শুধু ধারা সম্পর্কে একটা আইডিয়া নেন, তারপর প্রশ্নটা কোন ধারা দিয়ে লিখবেন এটা তো আমি দিয়েই দিব আপনাকে, আরো অতিরিক্ত কিছু বিষয়ও থাকবে। তাহলে এই হচ্ছে আপনার আগের টপিকের উত্তর, এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা শনিবারে হয়তো বা আপনি শীটগুলো পেয়ে যাবেন আশা করছি, আমি যতদূর। তারপর ক্রিটিক্যাল আর প্রবলেমেটিক আরো কিছু কোশ্চেন দিয়ে রাখছি আপনার প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, শর্ট কোশ্চেন যেগুলো বললাম এগুলো শর্ট কোশ্চেন, এগুলো প্র্যাকটিস করবেন। তারপর ক্রিটিক্যাল কিছু কোশ্চেন আছে, এগুলো প্র্যাকটিস করাবো আর কি, শীট দিয়ে দিব, ওখান থেকে প্র্যাকটিস করবেন। ক্রিটিক্যাল স্যার কোশ্চেন এগুলো তো 13, আপনার শীটে থাকবে 14, না স্যার? 15। হ্যাঁ, এগুলো তো আপনার শীটে থাকবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, শীট দিয়ে দিব, এই জন্যই তো একটু দেরি হচ্ছে। দিয়ে দিব এই শনিবারের মধ্যে, শুক্রবারে শেষ হবে আশা করছি, তারপর শনিবারের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, স্যার দিয়ে দেন, তাহলে আমরা রিভিশনটা শেষ করতে আচ্ছা, পারবো। সাক্ষ্য আইনটা পড়ছেন যেটা দিছি? জি স্যার পড়তেছি স্যার, ওটা অনেক ছোট, চোখে দেখতে পারি না। একটু ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, এই জন্য দুঃখিত। এরপরে গুলো বড় হয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, জি স্যার। কই জানে ছিলাম। ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ার পর কি করতে পারে স্যার সেখানে? দাঁড়ান, এই যে এইটাই আমি দেখাইছি আপনাকে, ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ার পর কি করবে। 190 ধারাতে সে আমলে নিল, ম্যাজিস্ট্রেট কিভাবে মামলা আমলে নেয়। ঠিক আছে, 190 ধারাতে আমলে নিল, ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট 190 ধারাতে কি করলো, মামলাটি আমলে নিল। মামলাটি আমলে নিল। নেওয়ার পর আপনার 200 ধারাতে কার জবানবন্দি নিবে, অভিযুক্ত, যিনি অভিযোগ করছেন। বাদী, বাদীর। ঠিক আছে, ফরিয়াদির জবানবন্দি নিল। আচ্ছা, তারপরে 201-এ যদি উনার ক্ষমতা থাকে করবে, নাহলে মামলাটা কি করবে, ফেরত এখতিয়ারে দেন, পাঠাবে। ইয়েতে ফেরত পাঠাবে। তারপরে 202 মামলার আপনার কি করবে, 202-এ কি বলছে, 202-এ বলছে প্রসেস প্রসেস স্থগিত রেখে ইস্যুস, তদন্ত। স্থগিত থেকে কারাদণ্ড ইয়ে করবে, তদন্তে পাঠাবে। তদন্ত। 203-এ খারিজ, মামলা খারিজ। 204 প্রসেস ইস্যু করবে।
205 কি অনুপস্থিতিতে ইয়ের আপনার কে মামলা পরিচালনা করতে পারবে, অ্যাডভোকেট। তারপর 205-এর সি, 205-এর সি, 205-এর ডি। ঠিক আছে, ওগুলা জাস্ট আগে পড়াই ফেলছি, তার জন্য ডিটেলসে বলছি না, আপনি জাস্ট ওগুলা লাগাই দিবেন, শেষ। তারপর চার্জে চলে আসেন। আপনাদের এবারে চার্জটা খুব গুরুত্বপূর্ণ, এটা 1 নাম্বার পজিশনে রাখবেন। চার্জ থেকে একটা প্রশ্ন পাবেন এই চার্জ থেকে। আচ্ছা, চার্জ থেকে আমরা 2টা সেগমেন্টে ভাগ করব চার্জটাকে। এই রোজ হীরা, আপনি কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, বুঝতেছি। আপনি তো খুব ভয় পান। ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, আমি সব ঠিকঠাক করে দিব। আর আমি তো আসলে পড়ে দিব না, আমি জাস্ট গাইডলাইনটা দিব আপনাকে, সহজ গাইডলাইনটা। এখন আপনার ভাষায় কিন্তু আপনাকে প্রচুর অ্যাক্টিভ হইতে হবে, এবং অ্যাক্টিভটা কিভাবে হবেন, আপনি নিজেই টপিকগুলা মাথায় নিয়ে আসবেন না দেখা, এবং আপনি নিজেই অ্যান্সার গুলা মাথায় নিয়ে আসবেন না দেখা, তাইলে পরীক্ষা হলে লিখতে পারবেন। আচ্ছা, চার্জ কি, চার্জ কি এই বিষয়টা আমরা জানবো। তারপর চার্জে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে, বা চার্জের উপাদানগুলা কি কি, এই বিষয়গুলো আমরা জানবো। 221 থেকে 232 পর্যন্ত দেওয়া আছে। তারপর চার্জ গঠনের মূলনীতিটা কি, এটা 233 থেকে 240 পর্যন্ত দেওয়া আছে। চার্জ গঠনের মূলনীতি 233 থেকে 240, ঠিক আছে। আর চার্জ আপনার উপাদান 221 থেকে 232। বা চার্জে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে এখানে বলা আছে। চার্জে কি থাকবে, অপরাধ থাকবে, অপরাধের বিবরণ থাকবে, তারপর চার্জটা কোন ভাষায় লেখা হবে এগুলা থাকবে। হ্যাঁ, আপনার তারপর 222-এ বলা আছে স্থান, সময়, ব্যক্তি সম্পর্কে স্পেসিফিক বিবরণ থাকতে হবে। কারণ সময় যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অনেক সময় মামলার আপনার এই প্রমাণ করা কষ্টকর হয়ে যায়। ধরেন একটা লোক বিদেশ থেকে আসছে আজকে সকাল 10টায়, ঠিক আছে। এখন আপনি আর সকাল দুপুর 2টায়, এখন আপনি লেখলেন যে সকাল 10টায় উনি খুন করছে। উনি কেমনে খুন করবে, উনি তো বিদেশের পাসপোর্ট আছে, বাংলাদেশে ল্যান্ডই করছে আজকে বিকাল 2টায়। আপনি লেখলেন উনি সকাল 10টায় খুন করছে, তাইলে কি মামলা এখানে প্রমাণ করা খুব কষ্টসাধ্য বিষয়, ঠিক না? তো সেই ক্ষেত্রে এই জন্য সময়, স্থান এগুলো আপনাকে খুব স্পেসিফিক করে সুন্দর করে লিখতে হবে, ভুল করা যাবে না। আচ্ছা, তারপরে আপনার এই 225 চার্জে ভুলের ফলাফল। 232 গুরুতর ভুল হইলে কি হবে, ছোটখাটো ভুল হইলে কি হবে। 225, 287 কি বলছে, চার্জ যে কোনো মুহূর্তে পরিবর্তন করা যায়। এই যে বিষয়গুলা, এগুলো চার্জের মধ্যে থাকতে হবে, চার্জের উপাদান বা চার্জে অন্তর্ভুক্ত বিষয় হিসেবে আপনি এগুলাকে নিতে পারেন। তারপরে চার্জ গঠনের মূলনীতি, মানে চার্জ কিভাবে গঠিত হয়, 233 থেকে 240 পর্যন্ত, 240 না, 233 থেকে 237 পর্যন্ত আপনি এক্সপ্লেন করবেন। 233-এ বলছে কি যে পৃথক চার্জ পৃথক বিচার হবে। এটা বলছে কোথায়, 233-এ, যে পৃথক চার্জের জন্য, আরে পৃথক অপরাধের জন্য পৃথক আপনার চার্জ গঠন করতে হবে, পৃথক বিচার করতে হবে। এটা বলছে কোথায়, 233-এ, ঠিক আছে। তো এই বিষয়টার ব্যতিক্রম বলছে 234 থেকে 237 পর্যন্ত। 234-এ কি বলছে, ওই যে এই 1 বছরের মধ্যে 3টা যদি একই জাতীয় অপরাধ হয় তাহলে তাদেরকে আপনার চার্জ গঠন করে আপনার একসাথে বিচার করা যাবে একটা মামলায়। এটা বলছে কোথায়, 234-এ। 235-এ কি, 235-এ বলছে একই মামলায় একাধিক অপরাধ যদি থাকে তাহলে প্রত্যেকটা অপরাধের জন্য আলাদা আলাদা চার্জ গঠন করে একসাথে বিচার করা যাবে। চার্জ গঠন হবে আলাদা, ঠিক আছে। চুরি, তারপর অন্যান্য যদি আরো কোনো অপরাধ ঘটে থাকে, সেই সমস্ত অপরাধ সবগুলোর জন্য কি হবে, আলাদা আলাদা চার্জ হবে, কিন্তু বিচার হবে একসাথে, একটা মামলার মধ্যে যদি এরকম হয়ে থাকে। এটা 235-এ বলছি। তারপর 236-এ বলছে সন্দেহের ক্ষেত্রে, ঠিক আছে। সন্দেহের ক্ষেত্রে কোথায়, 236-এ এক অপরাধে চার্জ গঠন করে অন্য অপরাধে বিচার করা যাবে, ঠিক আছে। যেমন চুরি, এখন সন্দেহ হয়েছে না উনি চুরি করে নাই, কি চুরাই মাল বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়েছে, এই সমস্ত ইস্যু যদি থাকে তাহলে তাকে কি ওই সমস্ত অপরাধে শাস্তি দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসেন 237-এ। 237-এ বলছে আপনার এক অপরাধে চার্জ গঠন করে অন্য অপরাধে বিচার করা যাবে। আপনি চার্জ গঠন করছেন মনে করেন যে চুরির, কিন্তু দেখা যায় সে চুরি করে নাই, সে অন্য আরেকটা অপরাধ করছে, তাহলে তাকে সে অপরাধে কি করা যাবে, বিচার করা যাবে।
বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ওকে, সাথে থাকেন তো না না, আরে না, যাও। আসো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে 237 এক অপরাধে চার্জ গঠন করে অন্য অপরাধে বিচার করা যাবে। খুব সহজ, এগুলা সহজ ভাবে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে জিনিসগুলো মাথায় নিবেন। ঠিক আছে। তারপরে যৌথ বিচারে চলে যাবেন 239-এ। যৌথ বিচারে কি বলছে, যে একটা অপরাধ যদি অনেকগুলা মানুষ মিলে করে তাহলে সবাইকে একসাথে বিচার করা যাবে। এখন 234 ধারার অপরাধ ও যদি অনেকগুলা মানুষ করে তাহলে সবাইকে একসাথে বিচার করা যাবে। এখন একজন খুন করছে, আরেকজন খুনে সহায়তা করছে, এই দুইজনকে একসাথে বিচার করা যাবে। আর একই কার্যধারায় একই প্রক্রিয়ার মধ্যে যদি অনেকে একই ধরনের অপরাধ করে তাহলে তাদেরকেও একসাথে বিচার করা যাবে। এই দুই তিনটা পয়েন্ট মনে রেখে আপনি এটা এক্সপ্লেন করতে পারবেন। আর 240-এ কি বলছে, 240-এ বলছে প্রত্যাহারের বিষয়টা। ঠিক আছে। মামলায় যদি কোনো একটা অপরাধের শাস্তি দেওয়া হয়, বাকি অপরাধগুলো চাইলে প্রত্যাহার করা যাবে। এই হচ্ছে 240। আচ্ছা, তারপরে বিচার পদ্ধতি। স্যার 240 বুঝে নাই আমি, স্যার একটু আবার কাছে একটু বলুন। হ্যাঁ, স্যার 240টা একটু আবার একটু বলেন না স্যার। প্রত্যাহার প্রত্যাহার মামলা ধরেন যে খুনের মামলার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। প্রত্যাহারটা কে করবে স্যার? কি বাদী প্রত্যাহার করবে নাকি না এটা এমনি অটোই প্রত্যাহার হয়ে যাবে? না, অবশ্য না, পিপি চাইলে প্রত্যাহারের আবেদন করতে পারে। বুঝছেন? তো মামলা যখন আ- খুনের মামলা মনে করেন, খুনের শাস্তি হয়ে গেছে, তো এখন আপনার খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর মনে করেন চুরি, চুরির শাস্তি হচ্ছে মনে করেন 3 বছর। তো যে লোকের মৃত্যুদণ্ডের শাস্তি হয়ে গেছে ওই লোকের আর চুরির বিচার করার দরকার আছে? না স্যার, দরকার নেই। তো এই সমস্ত ইস্যুতে বড় অপরাধের বিচার যদি হয়ে যায় তাহলে ছোটখাটো অপরাধগুলা প্রত্যাহার করা যায়। তো এখান থেকে যে প্রশ্নগুলো আপনার আসতে পারে, দুইটা বড় প্রশ্ন, পাশাপাশি আরো কিছু ছোট প্রশ্ন। ছোট প্রশ্নগুলা কি আসতে পারে, বৈধতা নির্ণয়ের প্রশ্ন আসতে পারে। যেমন এক অপরাধে চার্জ গঠন করে তাকে অন্য অপরাধে শাস্তি দিলে সেটা বৈধ হবে কিনা। বৈধ হবে স্যার, 237 অনুযায়ী। 237 অনুযায়ী। তো এই বিষয়গুলো আপনার কি 1 মার্কের অথবা 2 মার্কের প্রশ্ন আসতে পারে। সরি, আমি একটু হালকা একটু নাস্তা করছি, এই জন্য আপনাদের একটু ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ, আমার খুব খিদা লেগে গেছে, সময় পাই নাই। বাসা থেকে আইসে একটু আপনাদের পড়াইতে পড়াইতে আমি একটু খাইছি আর কি। হ্যাঁ। ভাইয়া ঠিক আছে। 11 নাম্বার বিচার পদ্ধতি এটা একটু ধারাগুলো বলে দেন তো। হ্যাঁ, বলতেছি বলতেছি। তো এখন আপনার হচ্ছে আশা করছি যে চার্জের সমস্যা সমাধান হয়ে গেছে। এখন যে সমস্যাটা আপনাদের রয়ে গেছে,
প্রবলেমগুলো আমরা আরেকটা ক্লাসে দেখব, তাহলে ফৌজদারি প্রবলেম আর কোনো সমস্যা থাকবে না। কারণ আপনারা ধারাগুলো যখন পড়বেন আমি একদিনেই 50-60টা প্রবলেম পড়াই ফেলতে পারবো, খালি বলবো আপনারা খালি শুনবেন। এখন বিচার পদ্ধতিতে চলে আসেন। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আর দায়রা আদালতের বিচার পদ্ধতি। ম্যাজিস্ট্রেট আদালত হতে 241-এর এ থেকে 249 পর্যন্ত দিবেন। আর দায়রা 265-এর সি থেকে 265-এর এল পর্যন্ত দিবেন। তো 241-এর এ এখানে অব্যাহতির বিষয়টা বলা আছে 241-এর এতে। আর চার্জ গঠনের বিষয়টা বলা আছে 242-এ। এখন অব্যাহতির সময় ম্যাজিস্ট্রেট কিন্তু মামলার নথিপত্র, তদন্ত রিপোর্ট ছাড়া অন্য কোনো কাগজপত্র দেখবে না। আপনি আইনে মেডিকেল সার্টিফিকেট দিলেন, অন্যান্য ইস্যুগুলা দিলেন, ওই সমস্ত ইস্যুগুলা কিন্তু আদালত দেখবে না, এটার উপর ভিত্তি করে অব্যাহতি দিবে না। এটা হচ্ছে বেসিক কথা। তো চার্জ গঠন হচ্ছে 242। আর চার্জ গঠনের সময় আপনার ইয়ে করে আসামিকে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে আপনি কি দোষী নাকি নির্দোষ, এই জিনিসটা জিজ্ঞাসা করা হয়। তো আসামি যদি বলে যে আমি হচ্ছে আপনার এই নির্দোষ, তাহলে তাকে দেখা যায় তাৎক্ষণিক, আর তাকে সে যদি বলে আমি দোষী, তাহলে তাকে কি করে 243-এ তাৎক্ষণিক দণ্ড দেয়। আর যদি বলে আমি নির্দোষ, তাহলে তো আদালতের নেক্সট প্রসিডিং এ যাইতে হয়, সাক্ষী প্রমাণে যাইতে হয়, তাহলে 244-এ সাক্ষ্য প্রমাণ নেয়। আর সাক্ষ্য প্রমাণ শেষে যদি আসামির দোষ প্রমাণিত না হয়, তাহলে 245-এ সে হচ্ছে কি পায়, খালাস পায়। আর যদি দোষ প্রমাণিত হয় তাহলে সে কি পায়, দণ্ড পায়। তারপরে 247, 248 আছে আসামি আর ফরিয়াদি অনুপস্থিত থাকলে, তারপর ফরিয়াদি মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পায়। 247 আর 248 এই দুইটা ধারাতে এটা বলা আছে। ফরিয়াদি অনুপস্থিত থাকলে 247, আর ফরিয়াদি মামলা প্রত্যাহার করে নিলে 248। আর 249 হচ্ছে জিআর মামলার ক্ষেত্রে যদি সাক্ষী, তারপর ফরিয়াদি এরা না আসে জিআর মামলার ক্ষেত্রে। আর ওই ফরিয়াদি যেটা 247-এরটা, এটা হচ্ছে সিআর মামলার ক্ষেত্রে ফরিয়াদির অনুপস্থিতি। এটা কোন মামলার? 247টা নালিশি মামলা সিআর। সিআর, আর জিআর হচ্ছে 249। তাহলে আসামিকে খালাস দেয় না, আসামিকে মুক্তি দেয়, সাময়িক মুক্তি দেয়, মামলার কার্যক্রম বন্ধ করে দেয়। এই হচ্ছে বিষয়। তারপরে ম্যাজিস্ট্রেটের বিচার প্রক্রিয়া শেষ। তারপর দায়রার 265-এর এ থেকে 265-এর এল, আমি 265-এর সি থেকে পড়তে বলবো। 265-এর সিতে এগুলো সবই আছে, হ্যাঁ, এখানে সব দিয়ে দিছি আমি শিটের মধ্যে। এখন আমি জাস্ট হচ্ছে আপনাকে ওভারভিউটা দিচ্ছি। 265-এর সিতে অব্যাহতি, 265-এর ডিতে চার্জ গঠন, 265-এর সি ডি ইতে ইমার্জেন্সি। ইমার্জেন্সি দেখেন, এটা মুখস্থ করেন না, ওই ইংলিশ যেটা পড়বেন ওইটা নিজেই
একটা মেসেজ দিবে ইতে ইমার্জেন্সি, মানে ইমার্জেন্সি দণ্ড, সে যদি দণ্ড স্বীকার করে। এফ দিয়ে ডেট ফিক্সিং করা, কি ফিক্সিং করা? ডেট। এফ দিয়ে জিতে জেরা, জেরা লিখতে কি GERA, এই যে জিতে জেরা, তাহলে 265 জিতে জেরা। এইচ হচ্ছে হাসান খালাস, আমি বলছি এস কি খালাস, এসটা খালাস পাইছে, এসটা খালাস পাইছে, তার মানে এইচে খালাস। আইতে আমি আত্মপক্ষ সমর্থন, এইভাবে বলছি, আমি আত্মপক্ষ সমর্থন, এইভাবে মনে রাখতে বলছি। আইতে আত্মপক্ষ সমর্থনের কথা বলা হয়েছে আসামির। যেতে যুক্তিতর্ক, যেতে যুক্তিতর্ক, উপরের জিতে জেরা আর নিচের যেতে যুক্তিতর্ক। কে কেতে বলছি, কে দণ্ড পাইছে, কে খালাস পাইছে, এই বিষয়টা কনফার্ম করবে কেতে। তাহলে কে মানে কি, কে দণ্ড পাইছে রায়ে, আর কে খালাস পাইছে, এই বিষয়টা এই খালাস অথবা দণ্ডের রায়। কে দিয়ে হচ্ছে কে এইভাবে মনে রাখতে বলছি, কেতে এটা মনে রাখতে বলছিলাম। হ্যাঁ, এল দিয়ে লেফট ওভার, মানে পূর্ববর্তী দণ্ড। আমরা অনেক সময় পূর্বের জিনিস, এটা আমরা লেফট ওভার বলি, লেফট ওভার। ঠিক আছে, তাহলে এল দিয়ে হচ্ছে কি লেফট ওভার, পূর্ববর্তী দণ্ডের বিষয়টা। যদি সে অপরাধ করে থাকে তাহলে তার অপরাধের বিচারটা বেশি হয়। আচ্ছা, তারপরে আর বাকি স্লাইডগুলা আমরা আরেকটু ছোট করে এদিক থেকে দেখব, না হলে আমি বলে দিব, আপনারা হলো লিখে রাখবেন। আপনারা কি লিখতেছেন টপিকগুলা? জি স্যার। এই টপিক জি থেকেই স্যার, প্রশ্ন আসবে পরীক্ষায়। লিখেছি। উল্টা পাল্টা পরে মাথা নষ্ট করার দরকার নাই। হ্যাঁ, যেগুলা দেই এইগুলোর বাইরে আর কিছু আসবে না। তারপরে আরো কত কিছু বাকি রয়েছে, এগুলো হচ্ছে মেজর, তারপর মাইনর গুলা দেখবো। আচ্ছা, তারপরে সামারি ট্রায়ালটা আমরা সংক্ষেপে পড়বো পরে। তারপরে তারপরে অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধান, 337 থেকে 352। অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধান। আচ্ছা, অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধান, অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধান, এটা একটা টপিক। এই টপিকটা আপনার মাথায় থাকতে হবে, পরীক্ষা আসবে। অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ ফৌজদারি কার্যবিধির আলোকে ব্যাখ্যা করো। তাহলে 337 থেকে 352 পর্যন্ত আপনাকে এক্সপ্লেন করতে হবে। 337 থেকে 352। 337-এ বলা আছে দুষ্কর্মে সহযোগীর ক্ষমা। 338-এ 337-এ কে ক্ষমা করতে পারে? 338-এ প্রস্তাব। 339 বিচার, দুষ্কর্মের সহযোগীর বিচার, এটার পদ্ধতি কি এখানে বলা আছে। তারপরে আপনার ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত কতদিন কোন মামলার বিচার করবে, এগুলা বিচারের পদ্ধতির মধ্যে বলা আছে। ম্যাজিস্ট্রেট 180 দিন, দায়রা 360 দিন, এই যে বিষয়গুলা 339-এর সি, এগুলাতে বলা আছে। তারপর আসামি অনুপস্থিত থাকলে তার কি বিচার প্রক্রিয়া, বিচার করা যাবে কি যাবে না, এটা বলা আছে যাবে স্যার। 339-এর বিতে। তাহলে এগুলো কি বিচারের সাধারণ বিধান না? বলেন, এই যে বিধানগুলা, হুম, এই যে বিধানগুলা, এগুলা যদি না থাকতো
তাইলে আসামি অনুপস্থিত থাকলে বিচার করতেন কেমনে? যেহেতু বিধানগুলো আছে আপনি এই জন্য পারতেছেন। তারপরে আরো কিছু বিধান আছে বিচারের। সাফাই সাক্ষী 340, আত্মপক্ষ সমর্থন যেটা। তারপরে আসামিকে পরীক্ষা নিরীক্ষা করা, ঠিক আছে, আসামিকে পরীক্ষা নিরীক্ষা করা, এটা আছে কোথায়? 342-এ। 342-এ, ঠিক আছে। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে, কারণ এগুলো হচ্ছে বিচারের বিধান। তারপরে ওই যে আপনি ফৌজদারি মামলায় সময়ের আবেদন করেন, টাইম পিটিশন চান, ঠিক আছে, এই যে টাইম পিটিশন গুলো চাচ্ছেন, এই টাইম পিটিশন বা সময়ের আবেদন এটা বলা আছে 344-এ। তারপর বিচার চলাকালীন সময় রিমান্ড, এটাও বলা আছে 344-এ। একটা তো তদন্তের রিমান্ড, এটা 166, এটা অন্য ফ্যাক্ট, ওটা পুলিশের ক্ষমতা, আমরা নিয়ে গেছিলাম ওখানে। আর এখানে হচ্ছে বিচার চলাকালীন সময় রিমান্ড 344। তারপর আপোষ মীমাংসা করা যাবে কি যাবে না, এটার একটা বিধান আছে। এই যে আপোষ মীমাংসার যে বিষয়টা, ঠিক আছে, এটা কোথায় বলা আছে? আপোষ মীমাংসার বিষয়ে কোথায়? 345। 345-এ। 345, ঠিক আছে, যে আপনার ফৌজদারি আদালত কি করতে পারবে? আপোষ মীমাংসা করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে 345। তারপরে উন্মুক্ত আদালতে বিচার হবে কোথায়? 352। উন্মুক্ত। 352, 352। 352, 352 শেষ। তাহলে এগুলা হচ্ছে কি? অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধান। এটা পরীক্ষায় আসে না এখনো, কিন্তু আসলে কি করবেন, অনেকে দিতে পারবে না, কারণ ওই যে বিগত সালের প্রশ্ন পড়ে গেছে শুধু। আপনার টপিক পড়তে হবে প্রথম, তারপর বিগত সালের প্রশ্ন পড়বেন, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন, তারপর সব শেষ হবে। আচ্ছা, এটা তারপর রায় সংক্রান্ত বিধান 366 থেকে 373, এটা দেখবেন। এটার আমি বলবো না, আপনারা নিজ দায়িত্বে দেখবেন। 366 থেকে 368, 367, ঠিক আছে, 369, 373, 371, এই জিনিসগুলো একটু দেখে রাখবেন, রায় সংক্রান্ত বিধানগুলা। আপিল সংক্রান্ত বিধান 404 থেকে 431, এটা গত ক্লাসে পড়াইছি আমি। প্রথম সাধারণ আপিল দিয়ে আপনার 405, 406, 406 ক এগুলাতে নিছি, শান্তি রক্ষা বা মুসলেকার আদেশের বিরুদ্ধে যে আপিল করা যায়, এগুলো সাধারণ আপিল দিয়ে নিছি। আর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত যে বিষয়গুলা, দণ্ডাদেশের বিরুদ্ধে কিভাবে আপিল করা যায়, ঠিক আছে, এই যে বিষয়গুলা, এই বিষয়টা আপনার 407, 8, 10 এগুলাতে বলা আছে। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, চিফ জুডিশিয়ালের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোন আদালতে করবে, আপিল কয়টা আদালত, আপিলের 3টা আদালত আছে, ঠিক আছে, একটা হচ্ছে চিফ জুডিশিয়াল, আর একটা হচ্ছে দায়রা, আর একটা হচ্ছে হাইকোর্ট। ফৌজদারিতে 3টা আপিল আদালত আছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখছি। দণ্ডাদেশের ক্ষেত্রে 3টা আপিল আদালত, খালাসের ক্ষেত্রে বলছি একটা আদালত খালাস 2টা। এখন পরীক্ষায় আসতে পারে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত কি কি বিধান, তারপর আপনার এই তারপর আসতে পারে খালাসের বিরুদ্ধে আপিল করা যায় কিনা, তখন আপনি এগুলো দিয়ে লিখবেন, হ্যাঁ যায়। খালাসের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায় কিনা, হ্যাঁ যায়। দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায় কিনা, না যায় না। তাহলে যদি আপিল আদালত রায় দিয়ে দেয় তাহলে করণীয় কি? বসে থাকবে এখানে? না, কি করবে? রিভিশন করবে। যেখানে আপিল চলে না, রিভিশন হবে। একটা ফ্যাক্ট দিয়ে দিতে পারে, ফ্যাক্ট দিয়ে বলতে পারে যে এই ফ্যাক্টের আলোকে তুমি এখন একটা মুসাবিদা লেখো,
ঠিক আছে? এখন ধরেন যে নালিশের মুসাবিদা আছে, আপনারা বলতে পারে আপিলের একটা মুসাবিদা লেখো, যদিও আপিলের মুসাবিদা আসবে না, কথার কথা যদি আসে, তো এখন আপনার পরীক্ষা আসলো যে রহিম এবং করিমের মধ্যে একটা মামলা চলতেছে। এখন এই, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আপনার খালাস আদেশ দিছে। এখন উচ্চ আদালত খালাস আদেশটা বহাল রাখছে। উচ্চ আদালত বলতে কোনটা বুঝবো? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে, ওই আপিল আদালতও একই আদেশ বহাল রাখছে। এখন করণীয় কি? কি করণীয়? আইনজীবী হিসাবে পরামর্শ দাও এবং মুসাবিদা করো, মুসাবিদা লিখো। রিভিশন করতে হবে না স্যার? কোথায় রিভিশন করতে হবে? রিভিশন তো যেই কোর্টে দিছে আপনার আপিল, আমি এত কিছু যে জানতে চাই কোর্টে না। আপনার রায় দিছে ওই কোর্টে দিতে হবে রিভিশন, আপিল আদালতে না। আমি জানতে চাচ্ছি কোন আদালতে রিভিশনটা করবেন এই প্রেক্ষাপটে। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস আদেশ দিছে, উচ্চ আদালত একই আদেশ বহাল রাখছে। এখন আপনার করণীয় কি? এই সংক্রান্ত আপনার একটা ড্রাফটিং বা মুসাবিদা লিখতে হবে। করণীয় কি এটা বলবেন, এবং যে আদালতে যেটা করণীয় ওই সংক্রান্ত আপনার একটা ড্রাফটিং লিখতে হবে ওই বিষয়টা নিয়ে, যেটা করণীয় ওইটা নিয়ে। তাহলে আপনার কি করবেন, কি লিখবেন? এটা কি হাইকোর্টে হবে না ভাইয়া, দ্বিতীয় দ্বিতীয় আপিলটা? দ্বিতীয় আপিলটা চলে, যেহেতু খালাসের ক্ষেত্রে তো দ্বিতীয় আপিল চলে, তাই না? জি ভাইয়া। যদি অভিযোগকারী করে, আর সরি, পাবলিক প্রসিকিউটর করে, পিপি পিপি সাহেব যদি যদি করে, করে স্যার, তাহলে পিপি আপনি করে এখানে ফ্যাক্টগুলো লিখে দিতে হবে যে পাবলিক প্রসিকিউটর যদি করে তাহলে কি হবে, আপনার দ্বিতীয় তাহলে আপিল করা হাইকোর্টে চলবে। যাবে। করণীয় হচ্ছে আপিল করা যাবে। আর যদি দণ্ডাদেশ হইতো তাহলে আর দ্বিতীয় আপিল করা যাইতো না, তাইলে রিভিশন করতে হইতো। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে, উচ্চ আদালত বলতে কি, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করছে, আপিল আদালতও একই আদেশ বহাল রাখছে, মানে উচ্চ আদালত চিফ জুডিশিয়াল দণ্ডাদেশের ক্ষেত্রে। আর খালাসের ক্ষেত্রে উচ্চ আদালত কোনটা? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রায় দিচ্ছে, উচ্চ আদালত বলতে দায়রা আদালতকে বোঝাচ্ছে, চিফ জুডিশিয়াল তো নাই। দায়রার আদেশের বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে দ্বিতীয় আপিল পাবলিক প্রসিকিউটর চাইলে করতে পারবে হাইকোর্টে। আর অভিযোগকারী করলে আপনার আপিল করতে পারবে না, দ্বিতীয় আপিল করতে পারবে না, উনি করলে রিভিশন করতে হবে। স্যার এটা আর যদি আবার বলতেন স্যার পুনরায় ক্লিয়ার হয়ে। ক্লিয়ার তো করেই দিছে, আপনার তো বোঝার কথা। স্যার আমার এখানে খুব বৃষ্টি হচ্ছে স্যার, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, রেকর্ড শুনে নিয়েন, আপনার বোঝার কথা, আমি যতদূর জানি আপনার বেসিকটা এত দুর্বল না। আপনি মনে হয় বৃষ্টির কারণে শুনতে পাচ্ছেন না, আপনি একটু পরে শুনে নিয়েন রেকর্ডটা। আচ্ছা, তাহলে এই হলো আপিল। আর অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে যদি কোনো ইস্যু আসে, এগুলো বেসিক ক্লিয়ার রাখতে হবে, এখান থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে। অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে যদি কোনো ইস্যু আসে, তাহলে এটা তো আপনার যে কোনো আদেশের বিরুদ্ধে, যে কোনো রায়ের বিরুদ্ধে আপনার পাবলিক প্রসিকিউটর সরাসরি হাইকোর্টে যাবে, আর অভিযোগকারী হইলে আপিল ফোরাম মেনটেন করে মামলাগুলা করবে, মানে চিফ জুডিশিয়াল, দায়রা, হাইকোর্ট, এইভাবে। আচ্ছা, তাহলে অপর্যাপ্ত দণ্ডও শেষ, এখানেও আপনার পাবলিক প্রসিকিউটর দ্বিতীয় আপিল করতে পারবে খালাসের মতো, আর অভিযোগকারী পারে না। তারপরে আপনার তিনটার ক্ষেত্রে দেখে ফেললাম, দণ্ডাদেশের বিরুদ্ধে, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে, আর হচ্ছে খালাসের বিরুদ্ধে আপিল। আর খুঁটিনাটি কিছু ইস্যু আছে, আরেকটা হচ্ছে আপিলে আপনার জামিন। এখন আপনার কাছে একটা দরখাস্ত লিখতে বলতে পারে এরকম একটা ফ্যাক্ট দিয়ে যে একটা পলাশ নামে একটা লোক, উনি হচ্ছে আপনার একটা অপরাধী। এখন উচ্চ আদালতে, নিম্ন আদালত একটা রায় দিছে, এখন ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে উনি আপনার কি করবে, জামিন কেন বুঝলি নাই? চাইবে। উচ্চ আদালতে হ্যালো। জামিন চাইবে, জামিন, হ্যাঁ। তো ওই জামিনের দরখাস্ত কত ধারায় লিখতে হবে, এবং একটা দরখাস্ত লিখো। তাহলে উচ্চ আদালত যেটা, আপিল আদালত যেটা আর কি, তাহলে ওখানে জামিন চাইলে কত ধারায় জামিনের দরখাস্তটা লিখতে হবে? 426 না ভাইয়া? 426। তাইলে আপনাকে ধারা লিখতে হবে এবং জামিনের দরখাস্তটা আপনাকে কি করতে হবে, শিখে রাখতে হবে। ঠিক আছে?
এই এই জামিনের ড্রাফটিং এইভাবেও প্রশ্ন আসতে পারে, ঘটনা দিয়ে আপনাকে বলবে এটার সলিউশন দাও এবং এটার মুসাবিদা মানে ড্রাফটিংটা করো বা দরখাস্তটা লিখো। আচ্ছা, এগুলো আমরা শিখবো ধীরে ধীরে আস্তে আস্তে। স্যার আহ, ওই 400 হাইকোর্টে যে জামিন স্যার, সেটা তো ওই 498 ধারা অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে আরে হয়। সেটা তো আগাম জামিনের কথা বলতেছে, আগাম আমি কি জামিনের আগাম কথা জামিন বলছি? না স্যার। তাইলে আপনি ওদিকে যান কেন? আচ্ছা, আমি তো বলছি নর্মাল জামিন, তাই না? আচ্ছা, তারপরে আমি বলছি 426 ধারার যে জামিন চাই ওইটা আপিলে আদালতে জামিন নিতে হয়। নিম্ন আদালত থেকে একটা মামলা উচ্চ আদালতে গেলে ওখানে আবার জামিন নিতে হয় আপিল আদালত থেকে। আচ্ছা, তারপরে আমরা নর্মালি জামিন দেখবো 496 থেকে 498। 496 জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিবে, 497 জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিবে না। তবে আপনার কিছু কিছু ক্ষেত্রে জামিন দিতে পারে, বিবেচনামূলক ক্ষমতা। তবে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিবে না, এটা আদালতের জন্য আপনার ইম্পারেটিভ, নির্দেশ সূচক। এখন আদালত চাইলে জামিন দিতে পারে, তবে সাধারণত দিবে না। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধের ক্ষেত্রে জামিন দিবে না। তবে যদি 16 বছরের কম বয়সী হয় এবং সে অসুস্থ হয়, মহিলা হয়, এই সমস্ত ইস্যুতে আদালত চাইলে কি করতে পারে, জামিন দিতে পারে, জামিন অযোগ্য হইলেও। আর 498 হচ্ছে আগাম জামিন। ঠিক আছে, তাহলে জামিন সংক্রান্ত এটা গেল। তারপর কিছু অনিয়মতান্ত্রিক ব্যবস্থা আছে, অনিয়মতান্ত্রিক ব্যবস্থা কে, ইরেগুলার প্রসিডিং। এখন পরীক্ষা আসতে পারে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বা হোয়াট ডু ইউ মিন বাই ইরেগুলার প্রসিডিং, এক্সপ্লেইন ইট অ্যাকর্ডিং টু আপনার সিআরপিসি। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ল অফ সিআরপিসি, ফৌজদারি কার্যবিধি আইনের আলোকে তুমি কি করো, এই অনিয়মতান্ত্রিক কার্যক্রমগুলা এক্সপ্লেইন করো। মানে কোন কোন অনিয়মের কারণে মামলার কার্যক্রম নষ্ট হবে, কোন কোন অনিয়মের কারণে মামলার কার্যক্রম নষ্ট হবে না, এগুলা। তাহলে 529 মামলার কার্যক্রম নষ্ট হবে না, আর 530 মামলার কার্যক্রম নষ্ট হবে। মানে যার যেটা ক্ষমতা নাই সে যদি সেটা করে। আমার আইন বিচরণ এমসিকিউ উইন উইন বইটা থেকে দেখবেন, ওখানে চার্ট করে দেওয়া আছে 5 7 8টা করে পয়েন্ট, একদম ওই পয়েন্টগুলো মুখস্থ করলেই চলবে, আর কিছু ভাইয়া পড়া লাগবে না। কোনটাতে হবে? কোনটাতে বকিয়া দিয়া হবে? 529 530, যেসব অনিয়মের কারণে মামলার কার্যক্রম বাতিল হয় না 529, আর যেসব অনিয়মের কারণে মামলার কার্যক্রম বাতিল হয় 530। পরীক্ষায় আসছে স্যার এমসিকিউতে এবার। হ্যাঁ, আসবে, এগুলো তো আমি এমসিকিউতে বলে দিছি। আচ্ছা, এখন রিটেনেও বলছি, আসবে এগুলা। তারপর স্থানীয় পরিদর্শন 539-এর বি, এটা সংজ্ঞাটা পড়বেন। তারপর ইনহারেন্ট পাওয়ার 561 রে, এগুলার বিস্তারিত দেওয়া আছে আমার শীটে, ওখান থেকে পড়ে নেবেন। মামলা স্থানান্তর 529-এর এ থেকে 528 পর্যন্ত পড়বেন। আপিল আদালত মানে অ্যাপিলেট কোর্ট যেটা, সে কিভাবে স্থানান্তর করতে পারে, 525-এর এতে বলা আছে। 526 হাইকোর্ট মামলা স্থানান্তর করতে পারে। 526-এর খ, এটা হচ্ছে দায়রা, মামলা স্থানান্তর করতে পারে। তারপর 528, এই বিষয়গুলো আপনারা কি করবেন, একটু পড়ে নেবেন। আর এই এই যে 20টা টপিক দিলাম বড় বড়, এখান থেকে আপনি একটা বড় টপিক পাবেন। আর ছোটখাটো টপিকের জন্য আমি শীট দিয়ে দিব, এই শীট থেকে আপনারা কি করবেন, পড়ে নিন। ঠিক আছে, কিন্তু সব দেওয়া আছে, এই যে যে আপনারা পড়াইছি না আমি, এগুলো সব এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। খালি এক নজরে দেখে যাবেন, আর এখানে টপিক দিয়ে দিচ্ছি, এটা দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিব আমি। একটা দিছি, ওইটা হচ্ছে পড়ে ফেলেন, আর বাকিগুলা জাস্ট হচ্ছে একবার খালি রিভিউ দিবেন, তাইলেই হবে, কাজ শেষ। এই যে আমি বলছি না যে প্রতিরোধমূলক ব্যবস্থা থেকে আরো ছোটখাটো প্রশ্ন হয়, এই যে ছোটখাটো প্রশ্ন, 144 দ্বারা ভঙ্গের বা অমান্য করার শাস্তি কি, এগুলো ছোটখাটো প্রশ্ন। 146 দ্বারায় ক্রুক করার প্রক্রিয়া কি, কিভাবে করবে, এগুলো ছোটখাটো প্রশ্ন। ঠিক আছে, তারপর ম্যাজিস্ট্রেট কোন ক্ষেত্রে এই শান্তি ভঙ্গের আশঙ্কা বিবেচনায় সম্পত্তি ক্রুক করেন, এগুলো ছোটখাটো প্রশ্ন। ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী রিসিভার নিয়োগ করা হয়। ঠিক আছে, ফৌজদারি কার্যবিধি তো রিসিভার আছে, আপনারা কি জানেন সেটা? 146।
তারপরে ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা যায়, এগুলো ছোটখাটো প্রশ্ন। ঠিক আছে, 144 কিভাবে 145-এ রূপান্তর করা যায়, এগুলো একবার পড়লে আপনারা বুঝে যাবেন। তারপর ম্যাজিস্ট্রেট কতদিন 144 দ্বারা বলবৎ রাখতে পারে, ঠিক আছে। তারপর পুলিশের কিছু ব্যবস্থা, হ্যাঁ, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা কখনোই মুখস্থ করার চেষ্টা করবেন না, আপনারা সব সময় খেয়াল রাখবেন আমার বেসিকটা ঠিক আছে কিনা, আমি হচ্ছে ধারাগুলা পারি কিনা, তারপরে এগুলাকে ওই জায়গায় বসায় দেওয়া। এই যে পার্থক্য, অনুসন্ধান, তদন্তের পার্থক্য সব কিছুই দেওয়া আছে। পুলিশের তদন্ত ক্ষমতা, ওই যে আমি যেটা বললাম আপনাকে, 156, 154, 161, 165, 173, দেখছেন? এই বিষয়গুলো জাস্ট খালি আপনি মিলিয়ে নিবেন আর কি, হ্যাঁ। এই যে গ্রেফতার থেকে যেগুলো বললাম, 46, ভাইয়া 54। ওই যে লিখিত একটা দেখালেন যে স্থানীয় পরিদর্শনের পরে আর দুটো টপিক বাকি রয়েছে, এটা লিখতে পারেন। হ্যাঁ, আপনি যে প্রশ্ন দিচ্ছেন ওখানে দুটো টপিক বাকি রয়েছে শেষে, স্থানীয় পরিদর্শন পর্যন্ত লিখছি, বুঝছি বুঝছি। আর দুটো লিখতে পারেন, একটু দেন দেন please। আচ্ছা, গ্রুপে দিয়ে দিব না ছবিটা, ওখান থেকে দেখে লিখে নিন। বুঝছেন, আজকে আমার একটু কাজ আছে, আমরা আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করব, আজকে অন্য সাবজেক্ট আমরা দেখব না। আপনি কি করবেন, আমরা আবার বৃহস্পতিবার ক্লাস করব। এই আজকে আর কালকের মধ্যে আমি যে 20টা টপিক দিছি, গ্রেড 20 টপিক, এগুলো পড়লে আপনি এগুলো সব পারবেন। এই যে রিভিশন থেকে যেটা 439, হ্যাঁ, এগুলো সব এখানে দেওয়া আছে। খালি এটা একবার রিডিং দিবেন পরে পিঠটা নিয়ে, আর কোনো কাজ নাই আপনার। আপনার হচ্ছে এই সম্পর্কে একটা সাম্যক ধারণা নিয়ে রাখেন, ঠিক আছে। তারপর বাকিগুলো আপনি সব পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। স্যার, পরীক্ষার বিষয়ে যে বলছিলেন স্যার, পরীক্ষাটা দিলে স্যার আসলে ওই হাতে আচ্ছা, পরীক্ষার জড়। বিষয়ে সব আলোচনা করব বৃহস্পতিবার, একটু লম্বা সময় নিয়ে, ঠিক আছে। আজকে আমার হচ্ছে এখন একটু কাজ আছে, আমরা আজকে অন্য সাবজেক্ট দেখবো না। আজকে হচ্ছে এই ফৌজদারি কার্যবিধির 20টা টপিক আপনি হচ্ছে পড়ে ফেলুন, আর একদম পড়ে ফেলুন। 20টা টপিক লিখে আপনি দেখবেন, না দেখে এই 20টা টপিক আপনি মন মাথায় আনতে পারতেছেন কিনা। আমি কিন্তু সিরিয়ালি পড়াইছি আপনারে, যে এইভাবে এইভাবে আমার মতো করে আপনি ঠান্ডা মাথায় বসবেন একবার পড়ে, তারপর আপনি দেখবেন যে দণ্ড প্রদানের ক্ষেত্রে ফৌজদারি আদালতের ক্ষমতা কি কি। আচ্ছা, আমাকে পড়ানো হয়েছে 28 থেকে 35-এর ক পর্যন্ত, আচ্ছা আমি এটা পারি, আচ্ছা এটা শেষ। তারপর আপনি বই খাতা কিচ্ছু ছাড়া আপনি দেখবেন তারপরে কি আছে, তারপরে 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 কি আছে, কি আছে, গ্রেফতার, গ্রেফতার, গ্রেফতার কোথায় শুরু হয়েছে, 46 থেকে, দেখেন আমি কিন্তু সিরিয়ালি গেছি। গ্রেফতার, গ্রেফতারের পরে কি, ওই যে আদালতে আসামিকে হাজির করার ব্যবস্থা, হ্যাঁ, সমন, ওয়ারেন্ট, এই হুলিয়া, দেখেন একটার পরে একটা চলে আসছে, তার মানে এই কি শেষ। তারপরে সার্চ ওয়ারেন্ট 96 শেষ। তারপরে হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা 106 থেকে 153 শেষ। তারপর তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা 154 থেকে 175 শেষ। তারপরে ফৌজদারি আপনার আদালতের আপনার হচ্ছে ইয়ে বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার 177 থেকে 188 শেষ। তারপর হচ্ছে মামলা আমলে নেওয়া, এবং হচ্ছে আমলে নেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কি করণীয়, 190, 200 থেকে আপনার এই 205-এর ডি শেষ। তারপরে চার্জ, চার্জ কি, চার্জের উপাদান কি, অথবা চার্জে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে, চার্জ গঠনের মূলনীতি 221 থেকে 232, চার্জের উপাদান, চার্জে কি কি থাকে, এগুলো সব এখানে বলা আছে। চার্জ গঠনের মূলনীতি 233 থেকে 237 অথবা 239 পর্যন্ত আপনি ক্ষেত্র বিশেষে দিতে পারবেন। তারপরে হচ্ছে অন্যভাবে প্রশ্ন আসতে পারে, ওই 240-40 দিবেন, ওগুলা দিবেন। তারপরে হচ্ছে আপনার মামলার বিচার পদ্ধতি, ম্যাজিস্ট্রেটের কি, দায়রার কি, এইভাবে দেখবেন আপনার টপিক ছোট হয়ে আসবে। তারপর ছোট আমি 50-60টা প্রশ্ন দিব, এগুলো এখন না, আপনি যখন এই বড় টপিক শেষ করবেন, ছোট প্রশ্নগুলো ওই যে যখন আমি দেখাইলাম, এগুলো আপনি একবার রিডিং দিলে আপনি পারবেন তখন। ঠিক আছে, তাহলে ফৌজদারি আমার মনে হয় যে আমি 80% কভার করতে পারছি। আর বাকি 20% যেটা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, মুসাবিদা, আর হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন। এইগুলা ছাড়া বাকি সব আমাদের কমপ্লিট। বর্ণনামূলক প্রশ্ন এর বাইরে আর কিছু আসবে না আশা করছি আমি, এবং পরীক্ষায় আপনি এগুলাই কমন পাবেন। ঠিক আছে, তারপরে সামনের ক্লাসে আমরা হচ্ছে দণ্ডবিধির একটা রূপরেখা দিব, পাশাপাশি অন্য সাবজেক্ট পড়বো। এইভাবে এরপরে সিপিসির একটা রূপরেখা দিব, পাশাপাশি অন্য সাবজেক্ট পড়বো। আপনি কালকের মধ্যে, কালকে যেহেতু পড়ছি না আমরা, বৃহস্পতিবার পড়বো। বৃহস্পতিবার একটু লম্বা সময় নিয়ে পড়ার চেষ্টা করব। বৃহস্পতিবার দণ্ডবিধি এবং হচ্ছে আরেকটা ছোট সাবজেক্টের রূপরেখা দিব। আর এর মধ্যে আপনারা এগুলো শেষ করেন, আর আমি দেখি যদি শুক্রবার সম্ভব হয় আপনাদের শীট গুলা দেওয়ার চেষ্টা করব। শনিবার দেখি আমি সবার হাতে পৌঁছায় দিতে পারি কিনা, আমি চেষ্টা করতেছি।
ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আজকের মতো এতটুকুই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের কি ফৌজদারি বুঝতে অসুবিধা হয়েছে টপিক ধরে? জি না স্যার, ঠিক আছে স্যার, এগুলা তো ওকে। আগেই পড়া ছিল। হ্যাঁ স্যার ওই ঈদের যদি আবার বন্ধ হয়ে যায় স্যার শীতের জন্য, হ্যাঁ, ঈদের বন্ধ শনিবার তো দেরি আবার আছে, দিয়ে দিব আমি। শনিবার পর্যন্ত তো খোলা আছে স্যার, শনিবারেও এবার খোলা কোর্ট। কি শনিবার? কোর্ট তো অনেক দেরি আছে। শনিবার কিসের? আমরা তো আজকে কি বার? ঈদের ছুটি আগামী কবে? আগামী শনিবার স্যার কোর্ট খোলা, এটা বিশেষ ও ছুটির না, বিধান সেটা কাজ তো করে স্যার। ভিন্ন বিষয়। আমি তো ভাবছি আপনি ঈদের ছুটিতে চলে গেছেন। আহ, একটা তো 10 দিনের বন্ধ, তো সবাই চলে যাবে, পরে আর সিট গুলো পাবো না, ওরা তো এর আগে ছুটি চলে তো যায়। আমি এখনই দিয়ে দিব, এই শনিবারের মধ্যে, শনিবারের দেখে দিয়ে দিতে পারি কিনা, শুক্রবার শেষ করে। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আপনারা কোনো চাপ নিয়েন না, চাপ না নিয়ে শুধু আমার দেখানো পথে চলেন, দেখবেন আপনার পরীক্ষাও ভালো হবে, আপনার মাথাও ঠান্ডা থাকবে। ওই উল্টাপাল্টা এই 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 প্রশ্ন এখান থেকে, ওই প্রশ্ন ওই বই থেকে, কি আসছে না আসছে, কোনো পরিকল্পনা নাই, কোনো সেগমেন্ট নাই, কোনো সিকোয়েন্স নাই। ঠিক আছে, এই এখন একটা বলেন, একটু পরে একটা বলেন, হতাশায় চলে আসবে। কারণ আপনি তো নিজের ব্রেনকে স্যাটিসফাই করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ আপনি তো জানেন না যে আপনার কতটুকু পড়া আছে আর কতটুকু বাকি আছে। এইটা যদি না জানেন, তাহলে আপনি শত পড়েও আপনি স্যাটিসফাই হইতে পারবেন না। আপনি যদি ধরেন ফৌজদারি, আমি যে রূপরেখাটা দিয়ে দিলাম 20 টপিকের টোটাল ফৌজদারি, এই রূপরেখা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার এতটুকু পড়া হয়েছে, এতটুকু বাকি আছে। আর এইটা না থাকলে আপনি এই প্রশ্ন পড়লেন, হুট করে আরেকটা পড়লেন, আপনার কোনো আইডিয়া নাই যে আমার কি বাকি আর কি করণীয়। এই জায়গাটা থাকলে আপনি হতাশায় ভুগবেন। আপনার মনে করবেন যে আমি শত পড়েও আমি পারতেছি না, আমার পড়ার গ্যাপ পড়ে গেছে, আমি কি পড়তেছি কি আসতেছে। আপনি যদি টোটালটা একটা আইডিয়া নিয়ে নেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এই জায়গাটা মনে হয় ফাঁকা আছে, এটা আমাকে শেষ করতে হবে। আর আমি আমি ওকে, এখন পরীক্ষায় যা আসুক, আই ক্যান এবল টু রাইট। ওকে। স্যার খুব এরকম ডিরেকশন স্যার খুবই প্রয়োজন স্যার এই মুহূর্তে। এই যে একটা কথা বলছেন স্যার, থ্যাংক ইউ স্যার, এটার জন্য বিশেষ বিশেষ এই আত্মবিশ্বাসটা থাকতে হবে। আপনি যদি নিজের রূপরেখা না বানাইতে পারেন, তাহলে তো আপনার কনফিডেন্স থাকবে না। বুঝেন নাই? আপনি এখন পড়তেছেন চার্জের প্রশ্ন, চার্জ কিভাবে, এই এই, পৃথক বিচার, পৃথক অভিযোগ, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। আপনি এই প্রশ্ন পড়ছেন, হুট করে আবার জামিনে চলে গেছেন, হুট করে আবার আপিলে চলে গেছেন। মানে আপনি বুঝতেছেন না যে কোনটা আমার বাদ রয়েছে আর কোনটা আমার পড়তে হবে। এইটা না বুঝতে পারাটা হচ্ছে সমস্যা। বুঝছেন কিনা? জি তাহলে স্যার, কনফিডেন্সটা জি স্যার, বিল্ড আপ হবে যদি আপনার টপিক সম্পর্কে সম্যক আইডিয়া থাকে। তারপরে আর কোনো ভয় নাই আপনার। তো এরকম স্যার মাঝে মাঝে কনফিডেন্স। স্যার একটু ভাইয়া টিপস দিবেন হ্যাঁ, স্যার, খুবই মানে এনার্জি আসে স্যার, এরকম টিপস দিলে ভাইয়া স্যার। বলছিলাম যে এনার্জিটা আজকে যে সুন্দর করে সাজাই দিছেন, প্রতিটা সাবজেক্ট এরকম একদিন করে ধরবেন আর সব শেষ করে দিবেন প্রথম থেকে আপনারা শেষ শুধু পর্যন্ত। ক্লাস করেন ঠিকঠাক মতো। আজকে আরো কিছু জিনিস বাকি আছে, হ্যাঁ। এই সংক্ষিপ্ত প্রশ্ন দিলে একদম টু দা পয়েন্টে সাজানো হবে। আর শীটটা দিয়ে দিব, শীটটা পড়ে ফেলবেন। আর সাজায় সব সাবজেক্টে আমাকে আমি দিব। ঠিক আছে? জি কারণ জি। আমাকে তো একটা সিস্টেম মেনটেন করে যেতে হয়। সিস্টেমটা কি? ওই যে যেমন এর আগে যেমন আমি দুইটা দুইটা টপিক আপনার টোটাল বিষয় সম্পর্কে, সব বিষয় সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দিতেছি আগে। এটা দিচ্ছি, এখন আবার দেখেন স্পেসিফিক একটা বিষয় নিয়ে আমি একটা আলোচনা করে দিচ্ছি। মানে যে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার রোগ সারে, আপনাকে ওই অ্যান্টিবায়োটিকটাই খাইতে হবে। প্রথমত আমরা ছোট কম পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিলাম, অ্যামোক্সাসিলিন দিলাম। অ্যামোক্সাসিলিনের কাজ হলো না, আমি অ্যাজিথ্রোমাইসিন দিলাম। অ্যাজিথ্রোমাইসিলিনের কাজ হলো না, আমি সেফিক্সিম দিলাম। সেফিক্সিমের কাজ হলো না, আমি হচ্ছে আপনার সেফুরোক্সিম দিলাম। সেফুরোক্সিমও কাজ হইলো না, আমি সেফালোস্পোরিন গ্রুপের একদম সেফটি একজন দিয়ে দিলাম। ঠিক আছে, ইনজেকশন ফর্মে যেটা থাকে আইবি অথবা আইএম। ঠিক আছে, আমি হচ্ছে আপনার একদম রগের ভিতর দিয়ে দিয়ে দিলাম। ওইটা হচ্ছে কি মোর পাওয়ারফুল, এবং ওইটা দিলে আপনার টাইফয়েড হোক যেটাই হোক আপনার সারবেই। ঠিক আছে, তো প্রথম তো আমি ছোট দিক থেকে আস্তে 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 না পারলে আমি কি বড়র দিকে যাব। এখন আমার যদি আইডিয়া না থাকে যে কোনটা অসুখ হইলে কোন ট্যাবলেট দিয়ে আমি চিকিৎসা করব, তাহলে তো হবে না। এখন ইনজেকশন নিলেন একটা, আপনি ডোজ কমপ্লিট করলেন না, আবার ট্যাবলেট খাইলেন, আবার সিরাপ খাইলেন, হইলো না তো। আপনাকে একটা সিস্টেম মেনটেন করে যেতে হবে, এবং আপনাকে বুঝতে হবে যে এই ধাপ শেষ, আমার এখন এই ধাপে পড়তে হবে। তার মানে এই ধাপের চিকিৎসা করলে আর আমি এখন এখন চলবে না, আপনার ধাপে ধাপে আপনার চিকিৎসার পদ্ধতিও চেঞ্জ হবে। বুঝছেন কিনা?
কারণ আপনার তো এই ধাপ শেষ, এই কোর্স তো আপনার দরকার নাই। তারপর আপনাকে একটু অ্যাডভান্স কোর্স করতে হবে, এইটাও জি শেষ। আপনাকে আরো হায়ার অ্যাডভান্স কোর্স করতে হবে, ওইটাও শেষ। তারপর আপনি শুধু ঘুমাই যাবেন, আর কিছু করতে হবে না আপনার। আপনার শেষ, বাংলাদেশের চিকিৎসা শেষ। বুঝছেন কিনা? এরকম। জি জি এটা করে দিব না, সমস্যা নেই। আপনারা এই রূপরেখা দিয়ে কালকের মধ্যে শেষ করেন। আর বাকিটা আমি দেখতেছি বৃহস্পতিবার আরো সাজাই দিব একটু সময় নিয়ে। বৃহস্পতিবার আপনারা চেষ্টা করেন একটু সময় নিয়ে আসার জন্য, হ্যাঁ? জি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম।